শোভন চাটুর্যের দলে ফিরলেন। আচ্ছা, এটাই আপনার আমার কি যায় আসে বলুন তো? দিদির আদরের আর ভাইপোর তাচ্ছিল্যের কানন তৃণমূলের কাননে ফিরেছেন, এটা কি আদৌ কোনো বড় খবর? ওরা কোথায় থাকলেন, কোথায় গেলেন, তাতে কি সাধারণের কিছু যায় আসে? কিন্তু বড় বড় মিডিয়াগুলো দেখবেন কি আদিক্ষেতা করেছে, মাথা খারাপ হওয়ার জোগাড়। আমি বরং এই ফেরা নিয়ে তৃণমূলের অন্দরে যে নাটক চলছে, ভাইপোর দরবারে যখন এই যুগলে গেলেন তখন যা যা ঘটেছে সে খবর আপনাদের শোনাবো। আর শোনাবো বেহালায় এই খোকাবাবুর প্রত্যাবর্তন নিয়ে, মানে যেখানে শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি, যেখান থেকে তিনি ভোটে জিততেন, সেখানকার মানুষ কে কি বলছেন সেটাও আপনাদের জানাবো। আর সেই সঙ্গে এমন একটা ছবি দেখাবো যা দেখলে আপনারা চমকে যাবেন যে তৃণমূলের অঙ্ক কেমন বদলে গেছে। খোকাবাবুর প্রত্যাবর্তন নিয়ে এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। এখন তৃণমূলের অন্দরের নাটক জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। শোভনের রাজনীতির আতুরঘর হচ্ছে বেহালা। এখান থেকেই তিনি কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, আর তার দৌলতে মেয়র, মন্ত্রী, আরো কত কি। শোভন এই যে তৃণমূলে ফিরলেন, মানে ঘোষিতভাবে ফিরলেন, আসলে তৃণমূলেই ছিলেন, এটার পরে বেহালায় কি অবস্থা এটা জানতে আমি বেহালায় গিয়েছিলাম, একটু খোঁজ নিয়ে এলাম সেখানকার মানুষ কি বলছেন, শোভনের পাড়ার লোকেরাই বা কি ভাবছেন। তবে সাংবাদিক নয়, একেবারে আগন্তুক সেজে গিয়েছিলাম, বুঝলেন? তা না হলে তো ঠিক ঠিক খবর পাওয়া যাবে না। গিয়েছিলাম ওই দুটো ওয়ার্ডে। ওই দুটো ওয়ার্ড মানে শোভন চট্টোপাধ্যায় প্রথমে 132 নম্বর ওয়ার্ড থেকেই জিততেন, কাউন্সিলর হয়েছিলেন। এরপরে ওইটা যখন মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে গেল তখন তিনি চলে যান 131-এ। এখন এই 131 নম্বর ওয়ার্ডেই কাউন্সিলর শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়। আবার এইটা গোটাটাই বেহালা পূর্ব বিধানসভার মধ্যে পড়ে। এখান থেকেই শোভন বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছিলেন। এখন সেই বিধানসভায় শোভন জায়া রত্না দেবী রয়েছেন। এই যে বেহালা পূর্বের আসন, এই আসন নিয়ে অনেক জল্পনা তৃণমূলে চলছে। আমিও একটা প্রতিবেদনে বলেছিলাম তৃণমূল এই বেহালা পূর্ব আসনে শোভনকে ফিরিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু বেহালার মানুষের মন বুঝে সম্ভবত তৃণমূল সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। আমি যেটা বুঝলাম তাতে রত্না দেবী সম্ভবত নিজের আসনেই থাকছেন, তিনি নিশ্চিন্ত থাকছেন। প্রসঙ্গত শোভনকে যখন বিজেপি প্রার্থী করতে চেয়েছিল তখনও কিন্তু বিজেপি চায়নি শোভন বেহালা পূর্বে প্রার্থী হন। বিজেপি চেয়েছিল 2021 সালে শোভনকে বেহালা পশ্চিমে প্রার্থী করতে, কিন্তু বৈশাখী দেবী তাতে রাজি হননি। বৈশাখী দেবীর বক্তব্য ছিল যে শোভনকে বেহালা পূর্ব দিতে হবে, আর তিনিও একদম পাশে পাশে থেকে বেহালা পশ্চিম থেকে লড়বেন। বিজেপির কিছু নেতা যে আদিক্ষেতা এই দুজনকে নিয়ে করেছিলেন তা মানে একবারে চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু তারা হয়তো মেনেও নিতেন বেহালা পূর্ব বেহালা পশ্চিমে তারা জোরে প্রার্থী হবেন, ম্যাচিং শাড়ি ম্যাচিং পাঞ্জাবি পরে প্রচার চলবে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা এটা বুঝেছিলেন যে বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়ের প্রতি সহানুভূতি মানুষের থাকবে। স্বামী চলে যাওয়ার পর একা তিনি সন্তানদের প্রতিপালন করছেন, ওখানে রয়েছেন, এবং এই যে এলাকাটা, এখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যখনই শোভন বললেন আমি রাজনীতি আর করব না, প্রেমের টানে তিনি গৃহবাসে গেলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকাটা দেখভালের দায়িত্ব রত্না দেবীকে দিয়েছিলেন, এবং রত্না দেবী সেটা খুব ঠিকঠাক করেছিলেন বলেই তৃণমূলের হিসাব, এবং সেটা সত্য। এরপরে বিজেপি নেতৃত্ব আর শোভনকে বেহালা পূর্বে প্রার্থী করতে চাইল না, এবং যেই তারা বলল যে না এটা হবে না, সঙ্গে সঙ্গে তারা যুগলে দলত্যাগ করলেন। যদিও তার মধ্যে কোনো ত্যাগ ছিল না, কারণ আমি ওই সময়ে আমি দেখেছি, কাছে থেকে দেখেছি
কাছে থেকে দেখেছি ওই জুটির সবটাই ভোগ আর ভোগ, কোনো ত্যাগ নেই। তবে এবার ভোগের স্বপ্নে বালি, একদম বালি। যা খবর পেয়েছি তাতে ভাইপো বাবু নাকি খুব একটা পাত্তা দেননি, কানন কাকুর প্রণামও নিতে চাননি। আশ্চর্য হচ্ছেন, আমি যা খবর পেলাম তাতে একদিন 2014 সালে ছোট্ট অভিষেককে এই কাননের হাতে তুলে দিয়েছিলেন পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান নেতা সোমেন মিত্রকে সরিয়ে ডায়মন্ড হারবারে যখন প্রার্থী করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তখন গার্জেন ছিলেন শোভন চট্টোপাধ্যায় জেলা সভাপতি হিসেবে। এখন সেই ভাইপো অভিষেককেই নাকি এই জোরে গিয়ে প্রণাম করতে চেয়েছিলেন শোভন। এটা শুনলাম, অবাক হলাম। এবং এটাও শুনলাম অভিষেক বাবু তিনি নাকি প্রণাম নেননি, তিনি নাকি পা সরিয়ে নিয়েছেন। কারণ টিভি সিরিয়ালের মতো লাগছে না? একদম একদম। এর পেছনে আরো যে গল্প আছে, যা যা শুনলাম সেসব শুনলে না আপনারা আরো অবাক হবেন। এখানে একটা কথা আমার বলা দরকার। আমার প্রতিবেদন যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি অনেকটা পরিশ্রম করে সেটা বানাই। আপনারা যারা আমার পরিশ্রমের মূল্য দিতে চান তাদের জন্য ইউটিউব একটা সুবিধা দিয়েছে, যেখানে আপনারা লাইক করেন, যেখানে সাবস্ক্রাইবের বাটন আছে তার পাশেই দেখবেন থ্যাঙ্কস বলে একটি বাটন আছে। এখানে ক্লিক করে এখানে আমাকে শুধু থ্যাঙ্কস জানানো নয়, তার সাথে আপনারা টাকাও দিতে পারেন। এটাই কিন্তু খরচ আছে, 40 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। তবে যদি আপনি চান এবং যদি প্রতিবেদন ভালো লাগে তবেই দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। শুধু এইটুকু বলি, সুপার থ্যাঙ্কস এর অর্থ পেলে আমি আরো পরিশ্রম এবং আরো ভালো ভালো প্রতিবেদন করার উৎসাহ পাবো। আর আমার নেশার টানে আমি ভালো প্রতিবেদন করবই, ভালো প্রতিবেদন আপনাদের উপহার দেবই। যাক, আমরা তৃণমূলের গল্পে যাই। এই যে শোভন তার সঙ্গিনীকে নিয়ে আগেই বলেছি, কোন দলে গেলেন কোন দল ছাড়লেন তাতে তো সাধারণ মানুষের কিছু যায় আসে না, কিন্তু এই খবরটাকে না ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। এসআইআর পর্বের সময় সংবাদ মাধ্যমগুলো একটা দায়িত্ব নিয়ে নিল যে এটা একটু ঘুরিয়ে দিই, মানুষের মধ্যে এসআইআর নিয়ে উৎসাহ এটা ঘুরিয়ে দিই। এবং সংবাদ মাধ্যমগুলো মানে নামি নামি সংবাদ মাধ্যমগুলো তারা কি নির্লজ্জ খবর করেছে না, আমার মাথা খারাপ হয়ে গেছে। সেদিন সব লেখা হয়েছে, পরের দিন কাগজেও বেরিয়েছে, শোভন দাদা আর বৈশাখী দিদি ম্যাচিং করে জামা মানে পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, রুমাল সবকিছু নাকি দুজনেরই পোশাক শ্বেত শুভ্র। আমরা দেখলাম সেই যোগদানে মমতা বন্দ্যোপাধ্যায় তো নয়, অভিষেক বাবুও যাননি। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী গেছেন। তৃণমূল বলতে পারে এর চেয়ে বড় আর কে হয়, কিন্তু আমরা জানি তো তৃণমূলে সুব্রত বক্সী আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফারাকটা কোথায়? একটা পরিবার কেন্দ্রিক দল, সেখানে মূল দলের যে মূল পরিবার সেই পরিবারের কোনো সদস্য নেই। এটা তো স্বীকার করতেই হবে যে তৃণমূল কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের দল, সেই দলে পুরনো কানন জলশোভন তিনি ফিরে এলেন, সেখানে কেউ নেই। অথচ সেখানে খবরের কাগজগুলো সব লিখলো শ্বেত শুভ্র পোশাক, তার তো একটা অর্থ আছে, তার মানে ওরা নতুন করে শুরু করতে চায়। কেউ কেউ বললো জ্যোতিষ মেনে সোমবারটা সাদার বার, তাই ওরা সাদা পড়েছেন। ওরা কি কি পড়েছেন ইত্যাদি প্রভৃতি সবকিছু লেখা হলো। তারপর লেখা হলো একসঙ্গে লিফটে উঠলেন, এবং ওই টিভিতেও তাই বলা হচ্ছিল। আরে ওরা তো একসঙ্গে বাড়িতে থাকেন, একই বাড়িতে, সেই বাড়িতে ওরা সর্বত্র একসাথে ওঠেন নামেন, কিন্তু উপরে উঠে কি কি হলো সেটা তো বলতে হবে। সেটাই তো খবর, সেটাই তো খবর। দাদা বৌদি, না বৌদি বলা যাবে না, দাদা এবং দিদি তারা ওপরে উঠে কি কি করলেন, কি কি পেলেন সেটা বলুন। যেটা ক্যামেরার সামনে দেখা গেছে সেটাই তো শেষ কথা নয়। দলে ফিরে শোভন বলেছেন তৃণমূল কংগ্রেস ওনার নিজের সংসার। এই সংসার কথাটা আনা মানে শোভন চট্টোপাধ্যায়ের মুখে একটা নতুন ব্যঞ্জনা তৈরি করে। ওনার কোনটা সংসার কোনটা সংসার নয়
উনি নাকি শিরার টান ধমনির টানে তৃণমূলে ফিরে এলেন। তাহলে বিজেপিতে কিসের টানে গিয়েছিলেন? আর তৃণমূলে ঢোকার আগে একটা ভালো সরকারি পদ কেন নিতে গেলেন? আমি যেটা বলছি একদম ভেতরের খবর, শোভনকে নিয়ে প্রথমে দরদস্তু ঠিকঠাক হয়েছিল, কিন্তু তৃণমূল বুঝেছে পচা জিনিস বেশি দামে কিনে কোনো লাভ নেই। রত্না ঘনিষ্ঠরা এমনটাও বলছেন শোভনকে যে বেহালা পূর্বে প্রার্থী করা হবে না সেটার প্রমাণ রয়েছে অভিষেকের পাঠানো একটি মেসেজে। না, সেই মেসেজ আমি দেখিনি। শুনেছি ভাইপো বাবু ইদানিং শোভন চট্টোপাধ্যায়কে আর কাকু টাকু না বলে কানন বলেই ডাকেন, কিন্তু রত্না দেবীকে তিনি কাকিমা সম্বোধন করেন, এবং সেই কাকিমাকে নাকি একটি মেসেজ পাঠিয়ে নিশ্চিন্ত করেছেন অভিষেক। এটা আমাকে বলেছেন রত্না দেবীর ঘনিষ্ঠরাই বলেছেন। এবার আপনাদের আমি পরপর তিনটি ছবি দেখাবো। এই ছবিগুলো বলে দেবে যে কিভাবে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বেহালাবাসী রত্না দেবী এবং বৈশাখী দেবীকে সঠিক বার্তাটা দিয়ে দিয়েছেন। এই দেখুন আপনারা সেই ছবি। আমি পরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ফেসবুকেও এটা পোস্ট করেছিলেন। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর সময় দেখুন ভাইপো বাবু যেখানে বসে আছেন ঠিক তার পিছনে বসে আছেন রত্না চট্টোপাধ্যায়, বেহালা পূর্বের বিধায়ক, 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর বেশি তো কোনো পরিচয় নেই, কিন্তু তার জায়গাটা কোথায় দেখুন। পরের ছবিটা দেখুন, তিনি আরেকজনের সাথে কথা বলছেন রত্না দেবী, আপনারা দেখুন। এবার আসল ছবিটা দেখুন। এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে টিভি সিরিয়ালের সেটের মতো করে সাজিয়ে কে কোথায় বসবেন এসব করেই ফটো সেশন হয়েছিল। দেখুন অভিষেক ও পুরোহিতের ঠিক পিছনে সুন্দর সুন্দর মুখের মাঝে রত্না দেবী। বলুন এই ছবিটা বৈশাখী দেবীর জন্য যথেষ্ট বার্তা নয়, শোভন চট্টোপাধ্যায়ের জন্য যথেষ্ট বার্তা নয়, রত্না দেবীর জন্য যথেষ্ট বার্তা নয়, বেহালা পূর্বের বাসিন্দাদের জন্য যথেষ্ট বার্তা নয়। কেউ এটা নিয়ে আলোচনা করেনি, কোনো সংবাদ মাধ্যম বলেনি, তারা খালি ম্যাচিং পোশাক দেখতে গেছে। সুতরাং স্বপ্নের গুড়ে বালি। বিজেপি এই দুজনকে নিয়ে অনেক আদিক্ষেতা করেছিল। দলের আদি দপ্তরের একটি গুরুত্বপূর্ণ ঘর ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ এরা দুজনে নাকি কলকাতা জোন সামলাবেন। কথায় কথায় নানা বায়না নানা অসভ্যতা মেনে নিয়েছিল বিজেপি, কিন্তু সেখানেও যখন স্বপ্নের গুড়ে বালি পড়ে তখন জোড়া পাখি উড়ে যায়। গত বিধানসভা ভোটের মুখে বিজেপির সেই নেতারা যারা আদিক্ষেতা করেছিলেন তাদের মুখ পুড়েছিল। তৃণমূলে এখন কি হবে সেটা বোঝা যাচ্ছে না। যেটা শোনা যাচ্ছে এই দলে ফেরার মধ্যে নাকি একটা মোটা টাকা বিনিয়োগের গল্পও রয়েছে। কথায় বলে টাকায় কি না হয়, তবে এটাও মানতে হবে টাকা দিয়ে সবই হয় এমনটা নয়। তৃণমূলে এটা শোনা যাচ্ছে যে ভাইপো বাবুর কাছে দেখা করতে গিয়ে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে কানন কাকু এবং কানন কাকুর বান্ধবীকে। এই দিন নয়, যেদিন যোগদান করলেন সেই দিন নয়, এটা ওই পুজোর আগে আগে কালীঘাটে মোক্সো ল্যান্ডমার্ক নামে একটা প্রাসাদোপম একটা দফতর কাম বাড়ি এটা একটা আছে ভাইপোর, সেইখানে পুজোর জামা কাপড় দিতে গিয়েছিলেন শোভন ও বৈশাখী। তাদের নাকি 1.5-2 ঘন্টা অপেক্ষা করিয়েছেন, ভাইপো বাবু অপেক্ষা করিয়েছেন, তারপরে তাদের সঙ্গে দেখা হয়েছে মিনিট 20 পানীয় জল ইত্যাদি। কিন্তু এবারেও দেখুন, এবারেও দেখা করার পর বাইরের সাংবাদিকদের সঙ্গে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তখন দুপাশে দুজনকে দাঁড় করিয়ে রেখেছিলেন, কিন্তু একটি কথাও বলতে দেননি, শুধু দাঁড় করিয়ে রেখেছিলেন। সব মিলিয়ে যা খবর তাতে নতুন করে তৃণমূলের অঙ্ক একটু বদলে গেছে। রত্না দেবীর পাশেই পিসি এবং ভাইপো, একটা দুধভাতু আসন শোভনের জন্য জুটতে পারে, কিন্তু বৈশাখী দেবীকে আপাতত
ম্যাচিং ম্যাচিং খেলা খেলে যেতে হবে। কোনো শাখা সংগঠনের শাখা পদ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ইচ্ছা হলে সাধ এবং সাধ্য মতো সুপার থ্যাঙ্কস পাঠাবেন। আর প্রতিবেদন ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।